নিজের মলমূত্র বিদেশের মাটিতে ফেলে আসেন না পুতিন কিম। কড়া পাহারায় সুটকেস বা পোর্টেবল টয়লেটে রাখেন সেগুলো। কেন, কি আছে সেই মলে? 150 বছর বাঁচা আর অমরত্ব নিয়ে পুতিন শির ব্যক্তিগত আলাপ ভাইরাল। কেন বেশি সময় বাঁচতে চান তারা? ক্ষমতা ভোগের জন্যই কি? প্রায় 100 বছর ধরে সাদা বরফের গা বেয়ে নেমে আসছে রক্ত ঝর্ণা। কেন ঝরছে রক্তলাল পানি? কোন ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে বরফের নিচে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। পারমাণবিক মিসাইল বা মরণঘাতী অস্ত্র নয়, বরং নিজেদের মলমূত্র নিয়ে ব্যাপক চিন্তায় ভোগেন বিশ্বের ক্ষমতাধর দুই রাষ্ট্রপ্রধান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আর তাই বিদেশের মাটিতে নিজেদের মলমূত্র ফেলে আসেন না তারা। সেগুলো রীতিমতো কড়া নিরাপত্তায় সাথে নিয়ে দেশে ফেরেন এই দুই নেতা। উত্তর কোরিয়ার নেতা কিম জং বিদেশ ভ্রমণে বহন করেন ব্যক্তিগত টয়লেট, আর রুশ প্রেসিডেন্ট পুতিনের দেহরক্ষীরা তার মল বিশেষ সুটকেসে ভরে ফেরত নিয়ে যায় মস্কোতে। কেন এমন রহস্যময় উদ্ভট আচরণ তাদের? বিশেষ কি আছে তাদের মলমূত্রে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হাফিজুল ইসলাম। রাষ্ট্রীয় সফরে গেলে কড়া পাহারায় নিজের মলমূত্র সাথে নিয়ে ঘোরেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই নেতা কিম জং উন ও ভ্লাদিমির পুতিন। পারমাণবিক বোমা থেকে শুরু করে অত্যাধুনিক সব সমরাস্ত্র হাতের মুঠোয় থাকলেও তাদের অন্যতম টেনশনের বিষয় নিজেদের পুপ বা পায়খানা। শুনতে অদ্ভুত শোনালেও পুতিন এবং কিম বিশ্বাস করেন তাদের মলমূত্র শত্রু গোয়েন্দাদের কাছে অত্যন্ত দামি এক গুপ্তধন। কিন্তু মানববর্জ্য বা পায়খানার মতো খুব সাধারণ বিষয় নিয়ে কেন এমন চিন্তায় ভোগেন এসব নেতা? এর পেছনে কি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কিম, পুতিন কিংবা এরকম একনায়কদের আসল ভয়টা কোথায়? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যে কোনো ভ্রমণে পোর্টেবল টয়লেট সঙ্গে করে নিয়ে যান। সম্প্রতি বেইজিংয়ে পুতিনের সঙ্গে বৈঠকের পর দেখা গেছে কিমের নিরাপত্তা কর্মীরা পুরো মিটিং ভেন্যু মুছে দিচ্ছেন জীবাণুনাশক দিয়ে। চেয়ার, টেবিল কিংবা দরজার হাতল বাদ যায়নি কিছুই। কিম শুধু টয়লেট নয়, সিগারেটের ছাই, লালা, এমনকি ব্যবহৃত কলমও নিজের লোক ছাড়া কারো হাতে দেন না। একটু ডিএনএ বা বায়োলজিক্যাল ট্রেসও যেন বিদেশি গোয়েন্দাদের হাতে না পড়ে, সেটাই তার মূল লক্ষ্য। অন্যদিকে রাশিয়ার শক্তিমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গল্প আরও নাটকীয়। তার দেহরক্ষীরা আন্তর্জাতিক সব সফরে সঙ্গে বহন করে বিশেষ ওয়েস্ট সুটকেস বা মলমূত্র বহনকারী বাক্স। পুতিন কোনো জায়গায় মলত্যাগ করলে সঙ্গে সঙ্গে সেই বর্জ্য সিল করে কড়া পাহারায় ফিরিয়ে নেওয়া হয় রাশিয়ায়। 2017 সালে ফ্রান্স ও 2019 সালে সৌদি সফরেও ঘটেছে একই ঘটনা। সাম্প্রতিক আলাস্কা সামিটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় পুতিনের দেহরক্ষীদের হাতে দেখা গেছে সেই রহস্যময় সুটকেস। মানববর্জ্য বা মলমূত্র নিয়ে অনেক বিশ্ব নেতার এমন অবসেশন ও দুশ্চিন্তা একেবারে নতুন কিছু না। 1949 সালে সোভিয়েত নেতা স্তালিন তৎকালীন চীনের নেতা মাও সিতুংয়ের মলমূত্র সংগ্রহ করেছিলেন বলে ধারণা করা হয়। ঠান্ডা যুদ্ধের সময় ব্রিটিশ গোয়েন্দারা সোভিয়েত ইউনিয়নের টয়লেট পেপার পর্যন্ত ল্যাবে পাঠিয়েছিল। ইন্টেলিজেন্স দুনিয়ার রহস্য ঢাকা জগতে বহুদিন ধরেই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জায়গা দখল করে আছে হিউম্যান ওয়েস্ট বা পুপ। কিন্তু প্রশ্ন হলো, মানুষের মলমূত্র নিয়ে কেন এত আলোচনা? বিশ্লেষকদের মতে এর পেছনে আসলে কোনো রহস্য নেই, বরং মলমূত্র বিশ্লেষণ করলে সহজেই বের করা যায় কোন নেতা কি ওষুধ খান, কি অসুখে ভোগেন, কিংবা ক্ষমতায় টিকে থাকার জন্য স্বাস্থ্যগতভাবে কতটা ফিট আছেন তারা। শক্তিশালী নেতাদের ব্যক্তিগত অনেক তথ্য জানা যায় বলেই গোয়েন্দাদের কাছে হিউম্যান পুপ বা মলমূত্রের এত গুরুত্ব। এসব তথ্য ফাঁস হলে যে কোনো সময় শুরু হতে পারে রাজনৈতিক অস্থিরতা, এমনকি কূটনৈতিক বা সামরিক দর কষাকষিতেও ব্যবহার হতে পারে নেতাদের শারীরিক দুর্বলতার ইনফরমেশন। ক্ষমতার মসনদ নিরাপদ রাখতে কিম জং উন কিংবা ভ্লাদিমির পুতিনের মতো এক নায়কেরা নিজেদের চারপাশে এক ধরনের রহস্যময় পরিবেশ তৈরি করে রাখেন। ব্যক্তিগত তথ্য গোপন রাখতে কেউ ব্যবহার করেন পোর্টেবল টয়লেট, আবার কেউ বহন করেন কাস্টমাইজড সুটকেস। এসব অদ্ভুত বাস্তবতা প্রমাণ করে কখনো কখনো খুব সাধারণ মলমূত্রও হয়ে ওঠে আন্তর্জাতিক দুনিয়ার কৌশলগত অস্ত্র। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। 150 বছর কি বেঁচে থাকা সম্ভব? আসলেই কি অমরত্ব লাভ করা যাবে? সেই প্রশ্নের যথাযথ জবাব না পেলেও এ নিয়ে বিশ্বের ক্ষমতাধর দুই নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আলাপ রীতিমতো ভাইরাল।
বুধবার চীনের ঐতিহাসিক কুচকাওয়াজে যাওয়ার সময় মানবদেহে অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকা নিয়ে ব্যক্তিগতভাবে কথা বলছিলেন তারা। তবে ভুলবশত তাদের মাইক্রোফোনটি চালু থাকায় ভাইরাল হয়ে যায় সেই আলাপ। কৌতূহল তৈরি হয়েছে কেন তারা দীর্ঘদিন বেঁচে থাকা নিয়ে কথা বলছিলেন, বেশি দিন ক্ষমতায় থাকার জন্য নাকি বিজ্ঞানের ব্যাপক উন্নতির ইস্যুতে। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন শহীদ আরাফাত। অমরত্ব বা ১৫০ বছর বাঁচতে চান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিছুটা হাস্যকর হলেও দুই নেতা এমন আলাপ আর ইচ্ছার কথাই এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। বুধবার চীনের জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনাবশত তাদের মিনি মাইক্রোফোনটি খোলা থাকায় প্রকাশ্যে চলে আসে তাদের আলাপ। সে সময় শি জিনপিং ও পুতিন অঙ্গ প্রতিস্থাপন ও মানবজাতির ১৫০ বছর বাঁচার সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন। রুশ প্রেসিডেন্ট তখন চীনের প্রেসিডেন্টকে বলেছিলেন জৈব প্রযুক্তির উন্নতি নিয়ে। তিনি বলেন, দিন দিন জৈব প্রযুক্তির উন্নতি ঘটছে আর এর মাধ্যমে মানবদেহে অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে। আর এর মধ্য দিয়ে একজন মানুষ যতদিন বাঁচবে তত কম বয়সী হবে আর অমরত্ব লাভ করবে বলে মন্তব্য করতে শোনা গেছে ভ্লাদিমির পুতিনকে। অতীতে মানুষ খুব কমই ৭০ বছরের বেশি বাঁচত, কিন্তু আজ তো ৭০ বছর বয়সেও আমরা শিশু। হাসতে হাসতে মান্দারিন ভাষায় জবাব দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বললেন, এই শতাব্দীতেই মানুষের আয়ু ১৫০ বছর হবে বলে অনেকের ধারণা। কেউ কেউ ভবিষ্যৎবাণী করেন যে এই শতাব্দীতে মানুষ ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর দুই নেতার এই পুরো গল্পের সময়টাতেই ছিল মিনি মাইক্রোফোন অন করা, ফলে সব কথাই প্রকাশ হয়ে ছড়িয়ে পড়ে গণমাধ্যমগুলোতে। পরে বুধবার সংবাদ সম্মেলনে এসে আলোচনার বিষয়টি স্বীকার করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বললেন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা এবং অঙ্গ প্রতিস্থাপনের সাথে জড়িত বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। ভবিষ্যতে দেশভেদে আয়ুষ্কাল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। স্বাস্থ্যসেবা, চিকিৎসা এমনকি অঙ্গ প্রতিস্থাপনের সাথে জড়িত কিছু অস্ত্রোপচারের আধুনিক পদ্ধতি মানব জাতিকে আশা করতে সাহায্য করছে। আজকের মতো পৃথিবীর অবস্থান থাকবে না, মানুষের আয়ু বাড়বে। ভবিষ্যতে দেশভেদে মানুষের আয়ুষ্কাল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, এমনটিই আমি আশা করছি। হঠাৎ কেন এই ইস্যুতে আলোচনা করলেন পরাক্রমশালী দুই নেতা? মজার ছলে নাকি সত্যি অমরত্ব চান তারা? বিশ্লেষকরা বলছেন, অমরত্ব না পেলেও চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর নেতারা সামরিক ও পারমাণবিক শক্তি উপভোগের জন্য হলেও দীর্ঘ সময় বাঁচার চিন্তাভাবনায় বেশ মগ্ন। মানুষ কি আদতে এত বছর বাঁচতে পারবে? বিজ্ঞান কি সত্যি এতটা এগিয়ে গেছে? ক্ষমতাধর নেতারা কি সেই চেষ্টাই করছেন? এমন প্রশ্ন আর কৌতূহল এখন সবার মনে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে বুধবার চীনের ঐতিহাসিক কুচকাওয়াজে প্রদর্শন করা হয় টর্পেডো আকৃতির সামুদ্রিক ড্রোন থেকে শুরু করে দূরপাল্লার অত্যাধুনিক সব আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। ভবিষ্যতের যুদ্ধে জয়লাভের জন্য কিভাবে প্রযুক্তিগত অগ্রগতি কাজে লাগানো যায় তাই এই প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয় বলে জানিয়েছে চীন। হিজেল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এ যাবৎকালের সর্ববৃহৎ সামরিক প্যারেডে নতুন সব অস্ত্র প্রকাশ্যে এনে পশ্চিমাদের রীতিমতো ঘাবড়ে দিয়েছে চীন। কি ছিল না এই ঐতিহাসিক প্রদর্শনীতে? বিশ্বের প্রায় যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম পারমাণবিক অস্ত্রবাহী সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে লেজার প্রযুক্তির বিমান প্রতিরক্ষা, হাইপারসনিক সমরাস্ত্র, সামুদ্রিক ড্রোন সহ অত্যাধুনিক সব অস্ত্রের মহড়া ছিল এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩ সেপ্টেম্বরের এই প্রদর্শনীতেই প্রথমবারের মতো অনেকগুলো অস্ত্র প্রকাশ্যে এনেছে চীন। এদিনই প্রথমবারের মতো প্রদর্শন করা হয়েছে চীনের পারমাণবিক ট্রায়াড, অর্থাৎ পরমাণু অস্ত্র নিয়ে জলে, স্থলে ও আকাশপথে হামলা চালাতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের বহর। ছিল আধুনিকায়ন করা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র DF-5C, যেটির পাল্লা ২০,০০০ কিলোমিটার, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য চীনের সর্বাধুনিক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল JL-3, যা পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। এদিনই প্রকাশ্যে আনা হয় দূরপাল্লার নতুন রোড মোবাইল সুবিধার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র DF-61। অত্যাধুনিক প্রযুক্তির এই মিসাইলকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। এদিকে এদিনই প্রথমবারের মতো সামনে আনা হয় পানির নিচে চলাচলে সক্ষম টর্পেডো আকৃতির ড্রোন। এর দৈর্ঘ্য ৬৫ ফুট। বিশ্লেষকদের চমকে দিয়েছে এই ড্রোন। এগুলো সমুদ্র পথে চীনের প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় আকারের চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।
এদিনের প্যারেডে সংস্কার ও আধুনিকায়নের পর প্রকাশ্যে আনা হয় আজকের দিনের রণক্ষেত্রে পরমাণু অস্ত্রসহ লড়াইয়ে সক্ষম বোমারু বিমান H-6N। এটি শত্রুর রাডার ফাঁকি দিয়েও হামলা চালাতে পারে। এদিকে চীন মূলত ড্রোন হামলা প্রতিহত করার জন্য লেজার অস্ত্র প্রযুক্তির উন্নয়ন করে চলেছে। প্যারেডে তারই উপস্থিতি ছিল। প্রদর্শিত অস্ত্রের মধ্যে ছিল এন্টি ড্রোন মিসাইল গান, উচ্চ শক্তির লেজার অস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্র। কিছু বিশ্লেষকের মতে লেজার প্রযুক্তি ভিত্তিক অস্ত্র মিসাইল এমনকি স্যাটেলাইট ধ্বংস করতেও ব্যবহার করা যেতে পারে। বর্তমানে সেগুলোর উন্নয়ন কাজ চলছে। কুচকাওয়াজে জাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বহরও প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল YJ-15, YJ-17, YJ-19 ও YJ-20। এই বহরে হাইপারসনিক গ্লাইড ওয়ারহেড ভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও আছে, যেগুলো জল, স্থল, জাহাজ এমনকি বিমান থেকেও নিক্ষেপণযোগ্য। প্রদর্শনীতে আরও ছিল রাডার ফাঁকি দিতে সক্ষম চীনের স্টিলথ ড্রোন GJ-11, অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত নতুন যুদ্ধ ট্যাঙ্ক টাইপ 100, মিলিটারি ড্রোন বোট, স্থলপথের চালকবিহীন যান, কুকুর বা নেকড়ের আকৃতিতে বানানো রোবট যা যুদ্ধক্ষেত্রে সৈনিকের কাজ করতে এবং অস্ত্র ও গোলাবারুদ বহনে সক্ষম। এছাড়া নতুন করে গঠিত মহাকাশ, সাইবার ও তথ্য সহায়তা ইউনিটও প্রদর্শন করা হয় এদিন, যা প্রমাণ করে চীন উন্নত মহাকাশ যুদ্ধ ও ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার জন্যও প্রস্তুত। এসব কিছু প্রদর্শনের বাইরেও পূর্বে প্রকাশ্যে আনা অন্যান্য সমরাস্ত্রগুলো তো ছিলই। সামরিক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে এ কুচকাওয়াজকে একই সঙ্গে বহুমুখী বার্তা পাঠানোর জন্য কাজে লাগিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর মাঝে একটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে, একটি দুই প্রতিবেশী ভারত ও রাশিয়ার উদ্দেশ্যে এবং অন্যটি সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের উদ্দেশ্যে। সমর ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চীন আসলে দেখিয়েছে তারা প্রযুক্তি ও সামরিক শক্তি সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে। যে কোনো সংঘাতে চীনের এত বিস্তৃত নতুন অস্ত্র ভাণ্ডার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে বলে অভিমত তাদের। চীনের নতুন টর্পেডো আকৃতির ড্রোন ও হাইপারসনিক ট্রায়াড মিসাইলের বহর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় ধরনের হুমকি বলছেন অনেক বিশ্লেষক। তাদের মতে পশ্চিমা সেনারা অভিজ্ঞতা ও কার্যকারিতার দিক থেকে এগিয়ে থাকলেও চীন দ্রুতই তাদের ধরে ফেলছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। তেলের পর এবারে রাশিয়ার কাছ থেকে আরও অস্ত্র কিনছে ভারত। 2018 সালে ভারত $5.4 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে রাশিয়ার কাছ থেকে 5টি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয়। ভারতকে এরই মধ্যে 3টি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে রাশিয়া। তবে এখানেই শেষ নয়, আরও S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে, এমনটাই বলা হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের নজরকাড়া সামরিক প্যারেড। বিশ্ব নেতাদের সামনে চোখ ধাঁধানো প্যারেড ও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে চীন। অবশ্য চীন সফরে গেলেও সে প্যারেডে যোগ দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছেন তিনি। তবে সামরিক প্যারেডে উপস্থিত না থাকলেও সামরিক শক্তি বাড়াতে ঠিকই মুনশিয়ানা দেখিয়েছেন মোদী। ভারতের সুদর্শন চক্র নামে পরিচিত S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে মস্কো ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে, এমনটাই বলা হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে। 3 সেপ্টেম্বর তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার সামরিক রপ্তানি বিভাগের প্রধান দিমিত্রি সুগায়েভ এই খবর জানিয়েছেন। দিমিত্রি বলেছেন, ভারতের কাছে আমাদের কয়েকটি S-400 ব্যবস্থা আছে, এই খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। এছাড়া নতুন সরবরাহ নিয়েও আলোচনা চলছে। রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন অস্ত্র কোম্পানির তৈরি এই উন্নত দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি 2018 সালে ভারতের সামরিক বাহিনীতে যুক্ত হয়। এরপর থেকে ভারতের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষের সময়ও ভারত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে। ভারতের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সে সময় এই ব্যবস্থা ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে আসা একাধিক পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত ও অকার্যকর করে দেয়।
ভারতের দাবি এই প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানি বিমানগুলোকে ৩১৪ কিলোমিটার দূরের রেকর্ড দূরত্বে ভূপাতিত করেছিল। গত মাসে এক সংবাদ সম্মেলনে S-400-কে গেম চেঞ্জার আখ্যাও দিয়েছিলেন ভারতের বিমান বাহিনীর প্রধান এপি সিং। Their aircraft tried to penetrate our defenses. Our air defense systems have done a wonderful job. The S-400 system, which we had recently bought, has been a game changer. ভারতীয় সামরিক বিশ্লেষকদের মতে S-400 একসঙ্গে প্রায় 60টি শত্রুপক্ষের টার্গেটকে নিষ্ক্রিয় করতে পারে। আগে যেখানে এক বা দুটি লক্ষ্যবস্তু মোকাবেলা করা যেত, এখন সেই ক্ষমতা 30 গুণ বেড়েছে। এটি একে প্রকৃত অর্থে গেম চেঞ্জার হিসেবে প্রতিষ্ঠা করেছে। S-400-এর রাডার 600 কিলোমিটার দূর থেকে 300টি লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারে। এটি একসঙ্গে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান সহ নানা ধরনের হুমকি মোকাবিলা করতে পারে। এই প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে মোতায়েন করা যায় এবং সহজেই স্থানান্তরযোগ্য, যা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর হাতিয়ার করে তুলেছে। 2018 সালে রাশিয়ার সঙ্গে $5.5 বিলিয়ন একটি সামরিক সরঞ্জাম ক্রয়ের চুক্তি করে ভারত। ওই চুক্তি অনুযায়ী ভারতকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য 5টি দূরপাল্লার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে। ভারতকে এরই মধ্যে 3টি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে রাশিয়া। শেষ দুটি ইউনিট 2026 ও 2027 সালে ভারতের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 37 বছর পর সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের পাঞ্জাব আর হিমাচল প্রদেশে অন্তত 48 জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানা আর জম্মু ও কাশ্মীরে। যমুনার পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় হুমকির মুখে রাজধানী নয়াদিল্লি। বৃহস্পতিবার পাঞ্জাবের রাজ্য সরকার জানিয়েছে বন্যায় 1655টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 324টির অবস্থা খুবই নাজুক। নষ্ট হয়েছে 1075 হেক্টরের বেশি ফসলি জমি। 19,400-র বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। বেশিরভাগই গুরুদাসপুর আর ফিরোজপুরের বাসিন্দা। ভারী বৃষ্টিতে পাশের রাজ্য হরিয়ানার অবস্থাও নাজুক। ঝিলাম নদীর পানি বেড়ে তলিয়ে গেছে জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। দক্ষিণ কাশ্মীরের দুর্যোগপূর্ণ এলাকা থেকে অন্তত 650 জনকে উদ্ধার করেছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা। ব্যাপক বৃষ্টির পূর্বাভাসে দোদা, রাজৌরি, রিয়াসি, জম্মু, উধামপুর, রামবান আর কিসওয়াত জেলার জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। উত্তর ভারতের হিমাচল প্রদেশেও বন্যায় বিপর্যস্ত। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে অন্তত 11 জনের। এদিকে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। হুমকির মুখে রাজধানী নয়াদিল্লির বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে যমুনার তীরবর্তী নিচু এলাকাগুলো। যদিও দিল্লির মন্ত্রী মনজিন্দার শীর্ষের দাবি নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। সাদা বরফের মাঝ থেকে গড়িয়ে পড়ছে রক্তলাল পানি। বিশ্বজুড়ে এটি পরিচিত ব্লাড ফলস বা রক্ত ঝর্ণা নামে। পৃথিবীর দক্ষিণ মেরুর বরফে ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকায় রয়েছে এই রহস্যময় ঝর্ণাটি। প্রায় 100 বছরের বেশি সময় ধরে গবেষক ও অভিযাত্রীদের অবাক করে আসছে এই রক্ত ঝর্ণা। কেন পানির রং এমন লাল হলো? বরফের নিচে লুকিয়ে থাকা কোনো দানবাকৃতির প্রাণের রক্ত নাকি অন্য কিছু? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। অ্যান্টার্কটিকার রহস্যময় ব্লাড ফলস বা রক্তঝর্ণা শতাধিক বছর ধরে বিজ্ঞানী ও অভিযাত্রীদের চোখে বিস্ময়ের মতো ধরা দিয়েছে। যেখানে চারপাশ সাদা বরফ আর নীল আভায় ঢাকা, সেখানে হঠাৎ লাল রঙের পানি বরফ গলিয়ে ঝরে পড়ছে। দৃশ্যটি যেন অন্য কোনো জগৎ থেকে আসা। নাম শুনলেই মনে হয় হয়তো সত্যিই রক্ত ঝরছে, কিন্তু আসলে এটি এক অভিনব প্রাকৃতিক ঘটনা যা আজও মুগ্ধ করছে মানুষকে। ব্লাড ফলস অ্যান্টার্কটিকার টেলর হিমবাহে অবস্থিত, যা অ্যান্টার্কটিকা মহাদেশের ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিজ নামক শুষ্ক অঞ্চলের অংশ। এই জায়গা পৃথিবীর অন্যতম শুষ্ক স্থান, কারণ এখানে বৃষ্টি বা তুষারপাত হয় না বললেই চলে। 1911 সালে অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেলর প্রথম এটি আবিষ্কার করেন। তার নাম অনুসারেই হিমবাহটির নাম হয়েছে টেলর গ্লেশিয়ার। সে সময় থেকে এখন পর্যন্ত এটি অ্যান্টার্কটিকার এক অন্যতম আকর্ষণ। প্রশ্ন হলো, কেন এর পানির রং লাল? ন্যাশনাল জিওগ্রাফির ব্যাখ্যা অনুযায়ী প্রায় 1.5 মিলিয়ন বছর আগে সমুদ্রের একাংশ এই অঞ্চলে বরফের নিচে আটকে যায়। দীর্ঘ সময় অক্সিজেনের অভাবে সেই পানির ভেতরকার লবণাক্ততা বেড়ে যায়। বরফের নিচের শিলায় থাকা লোহা পানির সঙ্গে মিশে অক্সিডাইজ হয়, যা অনেকটা লোহায় মরিচা পড়া বা জং ধরার মতো।
এর ফলে এই পানি যখন বরফের ফাঁক গলিয়ে বাইরে আসে তখন তা রক্তের মতো গাঢ় লাল রঙের দেখা যায়। অনেকেই ভাবেন এটি হয়তো কোনো প্রাণীর রক্ত অথবা রহস্যময় কোনো প্রক্রিয়া, কিন্তু লাইফ সায়েন্সে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গবেষকরা পরিষ্কারভাবে জানিয়েছেন এর সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই। এটি মূলত প্রকৃতির ভেতরে লুকানো রাসায়নিক প্রতিক্রিয়ার দৃশ্যমান রূপ। রক্ত ঝরনার পানির আরেকটি বৈশিষ্ট্য হলো এর উচ্চ লবণাক্ততা। এত বেশি লবণ থাকার কারণে এটি বরফাচ্ছন্ন পরিবেশেও জমে যায় না, বরং তরল অবস্থায় থাকে। আর বরফের নিচে থাকা পানিতে অণুজীবের অস্তিত্বও পাওয়া গেছে। পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশেও জীব কিভাবে টিকে থাকে তা বোঝার জন্য বিজ্ঞানীরা এদের নিয়ে গবেষণা করছেন। জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয় এই অণুজীবগুলো হয়তো আমাদের ধারণা দেবে সৌরজগতের অন্য কোনো গ্রহে বা উপগ্রহে প্রাণের অস্তিত্ব সম্ভব কিনা, বিশেষ করে মঙ্গল গ্রহ বা বৃহস্পতি উপগ্রহ ইউরোপা, যেখানে বরফের নিচে লবণাক্ত পানি থাকার সম্ভাবনা রয়েছে। ব্লাড ফলস সেই গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত। বিজ্ঞানীরা ধারণা করছেন বরফের নিচে এখনও বিশাল পরিমাণ লবণাক্ত পানির মজুদ রয়েছে, তাই আরও বহু বছর ধরে এই লাল ঝর্ণা গড়িয়ে পড়তে থাকবে। তবে এর প্রবাহ হিমবাহ বা পরিবেশের জন্য কোনো ক্ষতির কারণ নয়। নাসার আর্থ অবজারভেটরি জানিয়েছে এটি এক ধরনের প্রাকৃতিক টাইম ক্যাপসুল যা পৃথিবীর অতীতের জলবায়ু ও ভূতাত্ত্বিক ইতিহাসের সাক্ষ্য বহন করছে। মানুষের জন্য এটি ক্ষতিকর নয়। পানির রং যতই ভয়ঙ্কর মনে হোক না কেন, এটি আসলে প্রকৃতির রঙিন খেলা মাত্র। প্রশ্ন জাগতে পারে, পৃথিবীর আর কোথাও কি এমন দৃশ্য আছে? ব্লাড ফলস একেবারেই অনন্য। যদিও আফ্রিকার কিছু হ্রদ বা নদীতে লোহা ও শৈবালের কারণে লালচে পানি দেখা যায়, তবে বরফাচ্ছন্ন পরিবেশে রক্তের মতো পানি ঝরার দৃশ্য পৃথিবীতে আর কোথাও নেই। ব্লাড ফলস কেবল প্রাকৃতিক বিস্ময় নয়, এটি গবেষকদের জন্য একটি প্রাকৃতিক ল্যাবরেটরিও বটে। এই ঝর্ণা আমাদের মনে করিয়ে দেয় আমরা আমাদের পৃথিবী সম্পর্কে কতটা কম জানি। ইমরান মাহমুদ, বাংলাদেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে বসতে প্রস্তুত রাশিয়া, জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তারই আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বুধবার চীনের তিয়েনআনমেন স্কোয়ারে সামরিক কুচকাওয়াজের পর এই মন্তব্য করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, বৈঠকের সম্ভাবনা কখনো নাকচ করেনি ক্রেমলিন। বৈঠকের জন্য যে কোনো সময় মস্কোয় আসতে পারেন প্রেসিডেন্ট জেলেনস্কি, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসার মতো পরিস্থিতি কখনো তৈরি হয়নি বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। একই সাথে তিনি হুঁশিয়ারি করেছেন, রাশিয়ার দেয়া চুক্তিতে রাজি না হলে ইউক্রেনের সর্বোচ্চ সামরিক অভিযান চালানো হবে। এদিকে প্রেসিডেন্ট পুতিনের এই আহ্বান প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বলেছেন, যুদ্ধের অবস্থা না বুঝেই রুশ প্রেসিডেন্ট এমন আহ্বান জানিয়েছেন। জেলেনস্কির সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আশাবাদী হয়েছিল ইউরোপীয় নেতারা, কিন্তু রুশ প্রেসিডেন্টের এমন ঘোষণার পর দেশটি স্পষ্টতই ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো বৈঠক চায় না বলে মনে করছেন নেতারা। পর্তুগালের রাজধানী লিসবনের বিখ্যাত কেবল রেলওয়েতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে অন্তত 17 জন নিহত হয়েছে, আহত 20। 5 জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের মধ্যে বিদেশি নাগরিক রয়েছেন। লিসবন শহরটি পাহাড়ের ওপর অবস্থিত হওয়ায় নিচে যাওয়া আসার জন্য বিভিন্ন অংশে কেবল ট্রেন চালু আছে। ট্রেনটি দ্রুত গতিতে পাহাড় থেকে নিচে নামার সময় রেলপথের একটি তার আলগা হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে কাছের একটি ভবনের সাথে ধাক্কা খায় ট্রেনটি। এরপর ট্রেন থেকে বগি আলাদা হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। বুধবার রাতে লিসবনের হাসপাতাল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ভুক্তভোগী পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন সিটি মেয়র কার্লোস ময়দা। বৃহস্পতিবার থেকে পর্তুগালে 3 দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।